আচ্ছা, যে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিকের পরে ক্লাস 11-এ সায়েন্স নিয়ে পড়বে তাদের সুবিধার্থে আমি আজকে এই ক্লাসটি নেব। এটা হচ্ছে ক্লাস 11 গণিত বইয়ের প্রথম চ্যাপ্টার। এটা হচ্ছে সেট থিওরি চ্যাপ্টারের নাম। সেট হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা শুধু 11-এই নয়, পুরো গণিত জগতের ক্ষেত্রে এর গুরুত্ব অপরিসীম। সেট তত্ত্বের প্রয়োগের মাধ্যমে আমরা গণিতের অনেক সমস্যাকে খুব সহজেই সমাধান করতে সক্ষম হই। সেট তত্ত্বের উদ্ভাবক যিনি হলেন তিনি হচ্ছেন জর্জ ক্যান্টর। তিনি এই সেট থিওরির উদ্ভাবন করেছেন। আচ্ছা, আজকে এই সেট সম্পর্কে আলোচনা করব কিছু। সেট কথাটা আমরা প্রায়ই ব্যবহার করে থাকি আমরা দৈনন্দিন জীবনে, যেমন কোশ্চেন সেট, কিংবা যদি বলে ডিনার সেট, এগুলো আমরা প্রায় ব্যবহার করে থাকি এই শব্দগুলো। কোশ্চেন সেট মানে কি? এটা মানে হচ্ছে কিছু সংখ্যক কোশ্চেনের সমষ্টি। ডিনার সেট মানে এটা কি? কিছু সংখ্যক পাত্রের সমষ্টি। তাহলে এটা থেকে আমাদের এটাই ধারণা হচ্ছে যে সেট মানে হচ্ছে কিছু সংখ্যক বস্তু সমূহের সমষ্টি। তাহলে সেটে যদি আমরা সংজ্ঞা লিখি তাহলে কি হবে? সেট হলো বস্তু সমূহের সমষ্টি বা সংকলন। অর্থাৎ কালেকশন। সেট হচ্ছে কিছু সংখ্যক বস্তু সমূহের সমষ্টি বা কালেকশন। এটাকে সেট বলা হবে। যখন কালেকশন হলেই আমরা সেটাকে সেট বলতে পারবো না, কারণ কিছু শর্ত আছে। কারণ কোনো সংকলন বা কালেকশনকে সেট হতে গেলে তিনটে শর্ত আছে। শর্তগুলো কি? যখন সংকলনটি এক নম্বর হচ্ছে সুসংজ্ঞাত হতে হবে। সুসংজ্ঞাত হতে হবে। দুই নম্বর হচ্ছে যে কালেকশনে যে বস্তুগুলো থাকবে সেগুলো পরস্পর আলাদা হতে হবে। তাহলে পরস্পর ভিন্ন বস্তু দ্বারা গঠিত। পরস্পর ভিন্ন আলাদা আলাদা বস্তু দিয়ে গঠিত হতে হবে সংকলনটি। আর তিন নম্বর হচ্ছে ক্রম নিরপেক্ষ হতে হবে। তাহলে কোন সংগ্রহ অর্থাৎ কালেকশন যদি এই তিনটে শর্ত সিদ্ধ করে তাহলে আমরা সেই সমষ্টি বা সংকলনকে বলা হবে সেট। সুসংজ্ঞাত মানে কি? আচ্ছা, আমরা বিভিন্ন বিষয়ের সংজ্ঞা পড়েছি, বিভিন্ন জিনিসের সংজ্ঞা। সংজ্ঞা মানে কি?
যা থেকে কোনো জিনিসকে আমরা নির্দিষ্টভাবে চিহ্নিত করতে পারি, সেটাই হচ্ছে সেই জিনিসটার সংজ্ঞা। তাহলে কোনো জিনিসের যদি একটা সুস্পষ্ট সঠিক সংজ্ঞা থাকে তাহলে তাকে বলা হয় সংজ্ঞাত বা সুসংজ্ঞাত। তাহলে এখানে যে সমষ্টিতে যে বস্তুগুলো থাকবে সেগুলোকে সংজ্ঞাত হতে হবে, সঠিকভাবে সংজ্ঞাত হতে হবে, যাতে করে আমরা এই বস্তুগুলোকে সঠিকভাবে চিহ্নিত করতে পারি। অর্থাৎ এই সংকলনের অন্তর্গত বস্তুগুলোকে সুসংজ্ঞাত হতে হবে। আচ্ছা, এবার পরস্পর ভিন্ন বস্তু হতে হবে, বস্তুগুলোকে পরস্পর আলাদা হতে হবে, একই হলে হবে না। আর ক্রম নিরপেক্ষ, অর্থাৎ ক্রমটা যদি আমরা চেঞ্জ করি তাহলে একই থাকবে, ক্রমের উপর নির্ভর করবে। মানে এ আর বি যদি দুটো হয় তাহলে এটাকে যদি আমরা উল্টে লিখি বি এ তাহলে একই থাকবে, উল্টালে ক্রমটা যদি আমরা চেঞ্জ করি তাহলে একই থাকবে। তাহলে কোনো একটা সমষ্টি, কোনো একটা বস্তু সমূহের সমষ্টিটা যদি এই তিনটে শর্ত পালন করে তাহলে সেই সমষ্টিটাকে আমরা বলবো সেট। তাহলে আমরা এবার সেটের উদাহরণ নেব একটু পরে। সেটকে প্রকাশ করার জন্য সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লেখা হয়, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেটকে প্রকাশ করা হয় এবং আমরা যে বস্তুগুলো কালেকশন করব সেটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লেখা হয়। আমরা 1 থেকে 5 অবধি স্বাভাবিক সংখ্যাগুলো নিলাম, তাহলে 1 2 3 4 5। তাহলে 1 থেকে 5 অবধি স্বাভাবিক সংখ্যাগুলো 5টা সংখ্যা নিলাম, এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দেব। তাহলে এটা একটা সেট হয়ে গেল। তাহলে এই সেটটা কি? 5টা স্বাভাবিক সংখ্যার সেট, অর্থাৎ 5টা স্বাভাবিক সংখ্যার কালেকশন। এই কালেকশনটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরলাম, তাহলে এটা সেট হয়ে গেল। তাহলে এটা এই তিনটে শর্ত কিন্তু পালন করছে। সুসংজ্ঞাত মানে 5টা যে স্বাভাবিক সংখ্যা 1 থেকে 5 অবধি সেটা আমরা চিহ্নিত করতে পারবো। পরস্পর ভিন্ন এই সেটটা প্রত্যেকটা সংখ্যা কিন্তু পরস্পর আলাদা। ক্রম নিরপেক্ষ, অর্থাৎ এই সেটটাকে আমরা অন্যভাবেও লিখতে পারি। যদি এই তিনটা আগে লিখি কিংবা 4টা তারপরে লিখলাম 2 1 5, এই সংখ্যাগুলোকে যে পরপরে লিখতে হবে তার কোনো মানে নেই। আমরা ক্রমটা চেঞ্জ করেও লিখতে পারি, সেটাও একই সেট। এটাও যা হবে এটাও একই সেট। আচ্ছা, আমরা ইংরেজি স্বরবর্ণ গুলো যদি কালেকশন করি তাহলে কি হয়? এ ই আই ও। তাহলে এই কালেকশনটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম, তাহলে এটা হয়ে গেল একটা সেট। তাহলে অর্থাৎ সেট মানে হচ্ছে একটা কালেকশন, অর্থাৎ বস্তুসমূহের সংকলন যেটা এই তিনটে শর্ত পালন করে। এই বস্তুগুলো বিভিন্ন রকমের হতে পারে, সেটা সংখ্যা হতে পারে কিংবা আলফাবেট হতে পারে কিংবা কোনো অন্য কোনো বস্তু হতে পারে। আচ্ছা, আমরা যদি বলি ম্যাথমেটিক্সে ভালো ছাত্র সমূহের সেট, আমরা যদি বলি যে ম্যাথমেটিক্সে ভালো ছাত্র সমূহের সেট, তাহলে এই কথাটা কিন্তু সুসংগত নয়। কারণ যে ছাত্র 100 পেয়েছে, গণিতে যারা 100 পেয়েছে সে 90 যে পেয়েছে তার থেকে ভালো, কিংবা যে 90 পেয়েছে সে 80 যে পেয়েছে তার থেকে ভালো হবে, কিংবা যে স্টুডেন্ট দেখা যাচ্ছে 50 পেয়েছে সে 40 যে পেয়েছে তার থেকে ভালো, যে 10 পেয়েছে সেও ভালো, সে কার থেকে ভালো?
যে 10 পেয়েছে সে 10 এর নিচে যারা পেয়েছে সেই সমস্ত স্টুডেন্টদের থেকে ভালো হবে। যে 5 পেয়েছে সে তাদের থেকে ভালো, 5 এর নিচে যারা পেয়েছে তাদের থেকে ভালো হবে। তাই ভালো কথাটা হচ্ছে আপেক্ষিক ব্যাপার। তাই আমরা যদি বলি ম্যাথমেটিক্সে ভালো ছাত্র সমূহের সেট, তাহলে এখানে ভালো কাকে ধরবো নিজেরাই আমরা কনফিউজ হয়ে যাব। তাহলে এখানে যে কথাটি বলা আছে সেটা সুসংগত নয়, অর্থাৎ ভালো যে মাপকাঠি সেটা এখানে বলা নেই। কিন্তু আমরা যদি বলি তাহলে এটা সুসংগত হবে না, কারণ আমরা যে ভালো ছাত্রগুলোকে আমরা চিহ্নিত করতে পারছি না কারা ভালো, সেটা আমরা এই কথা অনুযায়ী বলতে পারছি। কিন্তু আমি যদি বলি যে গণিতে 80% এর উপরে যারা পেয়েছে তাদের সেট, যদি বলি ম্যাথে যারা 80% এর উপরে পেয়েছে তাদের সেট, তাহলে এই কথাটা কিন্তু সুসংগত হবে, কারণ আমরা সঠিকভাবে এই কথা অনুযায়ী সঠিকভাবে চিহ্নিত করতে পারবো কোনগুলো 80 এর উপরে পেয়েছে। যেমন কেউ যদি 100 পায় তাহলে সে এই সেটের মধ্যে থাকবে, 90 পেলে থাকবে, 80 উপরে যারা যারা পেয়েছে তারা থাকবে, কিন্তু 80 যারা নিচে পেয়েছে তারা এই সেটের মধ্যে থাকবে। তাহলে এই কথা অনুযায়ী আমরা এই স্টুডেন্টগুলোকে চিহ্নিত করতে পারবো, কিন্তু এই কথা অনুযায়ী আমরা চিহ্নিত করতে পারবো না। এটা হচ্ছে সুসংগত নয়, আর এই সেটটা এটা হচ্ছে সুসংগত। সেটকে চিহ্নিত করার জন্য ক্যাপিটাল লেটার্স এ বি সি ডি এভাবে এগুলোকে ব্যবহার করা হয়। কোন সেটের নাম দেওয়ার ক্ষেত্রে কিংবা চিহ্নিত করার ক্ষেত্রে ক্যাপিটাল লেটার্স ব্যবহার করা হয়, এবং সেটের মধ্যে যে বস্তুগুলো থাকে সেটাকে চিহ্নিত করার জন্য স্মল লেটার্স এগুলো ব্যবহার করা হয়। অর্থাৎ সেটের নাম দেওয়ার ক্ষেত্রে ক্যাপিটাল লেটার্স এবং সেটের ভিতরে যে বস্তুগুলো থাকে সেগুলোকে নাম দেওয়ার জন্য চিহ্নিত করার জন্য স্মল লেটার্স ব্যবহার করা হয়। আমরা একটা সেট দিলাম 1 থেকে 3 অবধি স্বাভাবিক সংখ্যা সময় সেট, তাহলে 1 2 3 এই তিনটে সংখ্যার সংকলন দিলাম, কালেকশন। তাহলে এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেব, তাহলে এটা একটা সেট হয়ে গেল। এই সেটটাকে আমরা ক্যাপিটাল লেটার্স এ দিয়ে চিহ্নিত করছি, এই সেটটার নাম দিলাম ক্যাপিটাল, কারণ সেটকে চিহ্নিত করতে হয় ক্যাপিটাল লেটার্স দিয়ে এ দিলাম। তাহলে এই সেটে কটা এলিমেন্ট আছে? 3টে। সেটের ভেতরে যেগুলো থাকে সেগুলোকে বলা হয় সেটের পদ বা উপাদান বা এলিমেন্টস। তাহলে এখানে সেটের ভেতরে কটা আছে বস্তু? 1 2 আর 3, তিনটে। তাহলে এখানে সেটের এলিমেন্ট কটা? 3টে, 1 2 আর 3। তাহলে সেটের এলিমেন্টসকে পদ বা উপাদান বলা হয়। তাহলে এই সেটের পদগুলো কি কি? 1 2। আচ্ছা, আমরা আরেকটা সেট নিলাম ইংরেজি স্বরবর্ণ সমূহের সেট এ ই আই ও ই। তাহলে এই সেটের উপাদান সংখ্যা কটা আছে?
সেটের পদগুলো কি কি? পাঁচটা। তাহলে সেটের ভেতরে যে বস্তুগুলো থাকে তাকে বলা হয় সেটের পদ, এবং পদ সংখ্যা কি করে পাবো? যতগুলো থাকবে সেটাই হচ্ছে পদ সংখ্যা। এবার আমরা এই তিনটে অ্যালফাবেট নিলাম, এ বি সি। তাহলে এই তিনটে নিয়ে যে সেটটা, সেই সেটটার নাম দিলাম এস, ক্যাপিটাল এস। তাহলে স্মল এ এটাও এই সেটের মধ্যে আছে, বিটাও আছে, সিটাও আছে। তাহলে এই সেটের পদ সংখ্যা কত? পদ সংখ্যা হচ্ছে তিনটে, এ বি আর সি। তাহলে এখানে এ পদটা এস এর উপাদান বা এলিমেন্ট, এটাকে আমরা সিম্বলিক্যালি চিহ্নের সাহায্যে লিখব এ বিলংস টু এস। এই চিহ্নটার নাম হচ্ছে বিলংস, মানে হচ্ছে অন্তর্ভুক্ত। এই চিহ্নটা হচ্ছে বিলংস টু, মানে এই যে এলিমেন্টটা, এই পদটা এই সেটের এস এর অন্তর্ভুক্ত। এখানে বিটাও তাই, বিটা এই সেটের মধ্যে আছে, তাহলে বি বিলংস টু এস। এই সি এলিমেন্টটা এই সেটের মধ্যে আছে, মানে সি বিলংস টু এস। এখানে ডি আছে নেই, তাহলে সেটা আমরা নেই কিভাবে দেখাবো? ডি ডাজ নট বিলংস টু এস। এটা মানে হচ্ছে বিলংস টু, আর বিলং এভাবে যদি দাগ দিই, এটা হচ্ছে ডাজ নট বিলংস টু। তাহলে ডি এলিমেন্টটা এর মধ্যে নেই, এটা আমরা এইভাবে প্রকাশ করতে পারি। এবার সেটের উপস্থাপন। সেটকে আমরা কিভাবে উপস্থাপন করি? সেটকে আমরা দুটো পদ্ধতিতে উপস্থাপন করে থাকি। একটা হচ্ছে রস্টার মেথড, আরেকটা হচ্ছে প্রপার্টি মেথড। এটা হচ্ছে রস্টার মেথড বা ট্যাবুলার মেথড বলা হয় এটাকে, আর এটা হচ্ছে প্রপার্টি মেথড। তাহলে রস্টার মেথডটা কি? তাহলে এই মেথডে সেটের যে বস্তুগুলো থাকে সেই বস্তুগুলোকে সেটের মধ্যে সরাসরি লেখা হয়। যেমন আমরা যদি বলি 1 থেকে 5 অবধি স্বাভাবিক সংখ্যা সমূহের সেট, তাহলে আমরা এলিমেন্টগুলোকে, সেটের যে পদগুলোকে, সেটা সরাসরি লিখব। তাহলে 1 2 3 4 5। তাহলে এটা হচ্ছে রস্টার মেথড, অর্থাৎ যে মেথডে সেটের এলিমেন্টগুলোকে সরাসরি লেখা হয় সেটের মধ্যে। আর প্রপার্টি মেথড মানে হচ্ছে এটা ধর্মভিত্তিক পদ্ধতি। প্রপার্টি মানে হচ্ছে ধর্ম। তাহলে সেটের যে এলিমেন্টগুলো আছে তার ধর্মের ভিত্তিতে, অর্থাৎ এলিমেন্টগুলোকে সরাসরি না লিখে এলিমেন্টের কোনো ধর্মের সাহায্যে আমরা পরোক্ষভাবে লিখি। একটু ঘুরিয়ে নিই, কিন্তু সরাসরি এলিমেন্টগুলোকে লিখে নিই। এলিমেন্টগুলোর কোনো বৈশিষ্ট্য বা ধর্মের সাহায্যে সেটটাকে প্রকাশ করি। যেমন এখানে 1 থেকে 5 অবধি সংখ্যাগুলো আছে স্বাভাবিক সংখ্যার সমষ্টি। এই সংখ্যাগুলোর ধর্ম কি কি
এখানে দুটো ধর্ম আছে। এটা যদি লিখি 1 থেকে 5 অবধি স্বাভাবিক সংখ্যা সময়ের যে সেট, এটা থেকে আমরা দুটো বৈশিষ্ট্য পাচ্ছি এই সেটে। এক হচ্ছে এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, আর 2 নম্বর হচ্ছে স্বাভাবিক সংখ্যা সবগুলো এখানে নেই, 1 থেকে 5 অবধি আছে। অর্থাৎ এখানে যে সংখ্যাগুলো আছে less than equal to 1 আর greater than equal to = 1 আর 5 এর থেকে ছোট, মানে 1 থেকে শুরু করে 5 অবধি, মানে 1 এর সমান বা বড় আর 5 এর সমান বা 5 এর থেকে ছোট। তাহলে এই দুটো প্রপার্টি আমরা, এই দুটো বৈশিষ্ট্য এই সেট থেকে পাচ্ছি। তাহলে এই সেটটাকে যদি আমরা এই দুটো বৈশিষ্ট্যের মাধ্যমে লিখি তাহলে সেই মেথডটাকে বলা হবে প্রপার্টি মেথড। তাহলে ওটা কিভাবে লিখব? আমরা যদি এই সেটটাকে প্রপার্টি মেথডে লিখি তাহলে হবে x such that, এই চিহ্নটা হচ্ছে such that, এটার অর্থ হচ্ছে এমন যে, x such that মানে x টা এমন হবে যাতে করে x হলো স্বাভাবিক সংখ্যা এবং x টা greater than equal to 1 less than equal to 5। তাহলে আমরা একটা সেটকে দুভাবে রিপ্রেজেন্ট করেছি। একটা হচ্ছে সেটের এলিমেন্টগুলোকে আমরা সরাসরি লিখেছি, এটা হচ্ছে রস্টার মেথড, আর সেটের এলিমেন্টগুলো ধর্মের সাহায্যে এই সেটটাকে লিখেছি। এখানে কিন্তু আমরা সরাসরি এলিমেন্টগুলোকে লিখিনি, এগুলো আমরা একটু ঘুরিয়ে লিখেছি, এলিমেন্টগুলো কিছু বৈশিষ্ট্য দিয়ে লিখেছি। এখানে x হচ্ছে চলরাশি, এই চলরাশিটা স্বাভাবিক হবে এবং 1 থেকে শুরু করে 5 অবধি। তার মানে এই বৈশিষ্ট্য অনুযায়ী যদি x এর মান আমরা দেখি তাহলে x এর মান হবে 1 2 3 4 5। তার মানে এই সেটটা মানে এই সেটটা, এই দুটো একই সেট। আচ্ছা, আমরা যদি আরেকটা উদাহরণ নিই, আমরা বললাম যে জোড় সংখ্যা সমূহের সেট, জোড় অখণ্ড সংখ্যা সমূহের সেট। তাহলে এটাকে যদি আমরা রস্টার মেথডে লিখি, অর্থাৎ ট্যাবুলার মেথডে যদি লিখি তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, রস্টার মেথডে কি এলিমেন্টগুলোকে সরাসরি লিখি। তাহলে জোড় অখণ্ড সংখ্যা কোনগুলো? 2 4 6 8 এভাবে চলবে। তাহলে এই এলিমেন্টগুলোকে আমরা সরাসরি লিখেছি, এটা হচ্ছে রস্টার মেথড। আমরা যদি প্রপার্টি মেথডে লিখি এই সেটটাকে, তাহলে কি হবে? প্রপার্টি মেথডে লিখতে গেলে আমাদেরকে একটা চলরাশি দিতে হয় x such that, মানে x টা এমন হবে যাতে করে x জোড় অখণ্ড সংখ্যা। এই সেটটাও যেটা, এই সেটটাও একই, এই দুটো সেট একই, শুধু আমাদের উপস্থাপনটা আলাদা। এটা এলিমেন্টগুলোকে সরাসরি লিখেছি আর এখানে এলিমেন্টগুলো বৈশিষ্ট্যের মাধ্যমে লিখেছি। তাহলে আমরা সেটকে দুইভাবে
উপস্থাপন করতে হয়। একটা হচ্ছে রস্টার মেথড বা ট্যাবিউলার মেথড এবং আরেকটা হচ্ছে প্রপার্টি মেথড বা ধর্মভিত্তিক পদ্ধতি। তাহলে আমরা আজকে এই অবধি থাকলো, এরপরের ক্লাসে সেটের বিভিন্ন টাইপস নিয়ে আলোচনা করব।